কোনো কালক্ষেপ করব না। আমাদের পরবর্তী বক্তা চলে এসেছেন, আমাদের সবার পরিচিত, এবং ওই যেটা শুরুতেই সকালেই বলেছিলাম যে এনাদের প্রোফাইল, এনাদের পরিচয়ে দেওয়ার মতন ধৃষ্টতা দেখানোর কোনো মানে হয় না। আর দ্বিতীয় কথা যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেটা ইংরেজিতে লেখা আছে তার পুঙ্খানুপুঙ্খ বাংলা করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায় অনেক সময়। তাই আমি কোনো রকম কোনো সময়ের ক্ষেপ না করে আমি ডেকে নিচ্ছি আমাদের ভীষণ প্রিয় পরমার্থ স্যারকে, প্রফেসর পরমার্থ দত্ত, অধ্যাপক পরমার্থ দত্ত। আমি আমাদের অধ্যাপক ঋষিকেশ ভৌমিককে একটু অনুরোধ করব স্যারকে উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। খুলে শীত পড়েছে। ভাষা কখনোই বাধা নয়, সেই একই কথা দিয়ে আবার শুরু করি আমাদের এই দ্বীপ্রাবরিক অধিবেশন। সেখানে আমাদের প্রিয় পরমার্থ স্যার, উনি কি নিয়ে বলবেন সেটা উনিই বলবেন। শুধু একটু কথা আমার বলে দেওয়ার, সেটা হচ্ছে যে সবার প্রথম যে প্রেজেন্টেশন আমি পাই আমাদের সমস্ত বক্তাদের মধ্যে থেকে, সেটা হলো পরমার্থ স্যারের থেকে। স্যার সবার আগে কিন্তু না না স্যার, এটা থেকেও আমাদের তা হবে না। আমি একদম কোনো রকম আর সময় না নিয়ে আমি স্যারকেই হ্যান্ড ওভার করছি। স্যার প্লিজ। হ্যাঁ ঠিক আছে। মানে বক্তব্যের বিষয়টা একটু অন্যরকম। আশা করি সবাই জেগে থাকতে পারলে খুব খারাপ লাগবে না, ঠিক করে বলছি। হ্যাঁ, তো পেছনে কি শোনা যাচ্ছে না? পেছনে যারা আছেন তাদের জন্য কি বলবো, চিন্তা বেশি। ঠিক আছে, ছোটবেলা থেকে শুনে এসেছি স্কুল লাইফে ব্যাক বেঞ্চার ভবানীদা, প্রফেসর, ওকে যাওয়ার আগে বলে দু একটা কথা। ভবানীদা আমাদের টিচার ছিলেন। আমার এমটেক পড়ার সুযোগ হয়েছিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। তো পরবর্তীকালে যখনই দেখা হয়েছে স্যারের সাথে যে কোনো অকেশনে, মানে আমাকে ওটা একটা কি বলবো, দুরপনেও কলঙ্কের মতো হয়ে গেছে যে আমি সবসময় ব্যাক বেঞ্চে বসতাম। কিছুতেই বোঝাতে পারি না, তিনটে তো রো, তারা আবার ব্যাক বেঞ্চ আছে, ফ্রন্ট বেঞ্চ কি। তো যাই হোক, সমস্যাটা হচ্ছে সবসময় ঢোকার পরে দেখলাম সামনে সবাই বসে পড়েছে, আর কিছু করার নেই, নিরুপায় ব্যাক বেঞ্চে বসতে হতো। সো যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে প্রভেন ব্যাক বেঞ্চার আর কি। সেই জন্য তাদের সমস্যাটা আমি বুঝি এবং ব্যাক বেঞ্চে বসার তাগিদ কেন সেটাও বুঝি। তো যাই হোক, আর কালক্ষেপ করবো না। তবে সত্যি বেশ দ্বিধায় পড়ে গিয়েছি। আমাকে যদি বাঁচতে বলা হয় যে হার্ড করে একটা টেকনিক্যাল কন্টেন্ট, সেটাকে বাংলা অনুবাদ করা, যথাসম্ভব
কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিসর্জন দিয়ে, এটা একটা। আরেকটা হচ্ছে খুব ভালো লাঞ্চ করার পরে এরকম একটা টপিকের ওপরে শ্রোতা হিসেবে বিরাজ করা এবং বক্তা হিসেবে বলা, এই দুটোর মধ্যে কোনটা বেশি কঠিন বলা খুব মুশকিল। তো যাই হোক, দেখা যাক। চেষ্টা করবো বাংলায় বলতে। প্রথমেই বলে নিচ্ছি, পুরোটা বাংলায় পারবো না, এবং কেউ যদি আমায় চেপে ধরে স্যার ইংরেজি হয়ে গেছে, তাহলে কিন্তু খুব মুশকিল। দরজা অনেক দূরে, হ্যাঁ, একটু ক্ষমাজ্ঞা করে নিতে হবে। আচ্ছা, যাই হোক, মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন, এটা হচ্ছে অপটিমাইজেশন বাংলা আমি পাইনি প্রতিশব্দ, তো বহু লক্ষ্য অপটিমাইজেশন। এখন ছোট্ট, যতই ছোট শুনতে লাগুক, এবং আমরা যখন আলোচনাটা আরো এগিয়ে নিয়ে যাব, আমরা দেখতে পাবো যে প্রাথমিকভাবে সহজ সরল মনে হলেও একটু পর থেকে জিনিসগুলো বেশ সমস্যা সংকুল হয়ে দাঁড়ায়। তো দেখা যাক, আশা করি সবাইয়েরই ভালো লাগবে। কোনটা, টপিকটা না আমার বলাটা? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রথমে একটু মাল্টি অবজেক্টিভ বা বহু লক্ষ্য আর একক লক্ষ্য বা সিঙ্গল অবজেক্টিভ। সিঙ্গল অবজেক্টিভ একটু শুরু করি। হ্যাঁ, অপটিমাইজেশন মানে হচ্ছে, আমরা আশা করি এটা নিয়ে আর বলে দিতে হবে না, এটা এই জায়গাটা থেকে শুরু করতে পারি যে মানে যখন একটা অপটিমাইজেশনের প্রশ্ন আসে, সাধারণত একটা ফাংশনকে অপটিমাইজ করা হয়। সবসময় না হলেও বেশিরভাগ ক্ষেত্রে তাই ঘটে। তার মানে আমার একটা ফাংশন আছে, ধরা যাক y = fx, সেই ফাংশনটাকে আমরা অপটিমাইজ করছি। তার মানে হচ্ছে, প্রথমত f হচ্ছে ফাংশন, x হচ্ছে আর্গুমেন্ট ফাংশনটা, y হচ্ছে তার ভ্যালু যেটা পাওয়া যাচ্ছে। একটু ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে ভাবলে, এফটা হচ্ছে আমার প্রসেসিং ব্লক, ইনপুট হচ্ছে এক্স আর আউটপুট হচ্ছে ওয়াই। এভাবে ভাবতে পারি, যে যেভাবে ভাবতে সুবিধা হয়। তো সিঙ্গল অবজেক্টিভ অপটিমাইজেশন হচ্ছে সেইরকম একটা কি বলবো, সেরকম একটা যেটা আমরা করতে চাই, সেরকম একটা, সেটা হচ্ছে কোন এক্স এর জন্য ওয়াই এর ভ্যালুটা সবচেয়ে বেশি বা সবচেয়ে কম। অর্থাৎ ইনপুট কি দিলে, কোন ইনপুট দিলে আউটপুটে আমি সবচেয়ে বেশি ভ্যালু পাবো বা সবচেয়ে কম ভ্যালু পাবো। অপটিমাইজেশন মানে ম্যাক্সিমাইজেশন হতে পারে, মিনিমাইজেশন হতে পারে। তার মানে সর্বোচ্চ ভ্যালু খোঁজার চেষ্টা হতে পারে, সর্বনিম্ন ভ্যালু খোঁজার চেষ্টা হতে পারে। বিশেষ ক্ষেত্রে বা ক্ষেত্র অনুযায়ী সেটা নির্ভর করে অপটিমাইজেশনটা আমরা ম্যাক্সিমাইজেশন না মিনিমাইজেশন। বাজারে যখন যাই, হ্যাঁ, বাজারে যে লোকটা বসে আছে বিক্রি করার জন্য, তার অবজেক্টিভটা হচ্ছে সে প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাইবে। তার মানে প্রফিটটাকে যদি একটা ফাংশন হিসেবে ভাবা হয়, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন। আর উল্টো দিকে যে ক্রেতা, সে হচ্ছে কত কম দামে পাবে, সেটা হচ্ছে মিনিমাইজেশন। তো তার মানে কোন পটভূমি বা কোন পরিপ্রেক্ষিতে আমরা অপটিমাইজ করতে চাইছি তার উপর নির্ভর করবে ম্যাক্সিমাইজেশন কি মিনিমাইজেশন। সে যাই হোক, দুটোকে মিলিয়ে একটা অপটিমাইজেশন হিসেবে যদি ভাবি, তার মানে কোন এক্স ভ্যালুর জন্য আমি সবচেয়ে ভালো ওই সেন্সে ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশন যেরকম সেই অনুযায়ী ভালো ওয়াইটা পাচ্ছি। এইটা হচ্ছে অপটিমাইজেশনের মূল লক্ষ্য। দুটো প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে, একটু বলে রাখি, ঠিক এখানে যেরকমভাবে লেখা আছে প্রেজেন্টেশনটা সবসময় সেরকম করবো না, একটু এদিক ওদিক সরে যাবো। মানে লাইনের উপর দিয়ে ট্রেন চলা নয়, বাসের মতো একটু এদিক ওদিক যাবো আর কি। নিজের মনে
ক্ষমা প্রার্থী আর কি, ক্ষমা করে নেবেন। এবার যাই হোক, তো প্রশ্ন হচ্ছে দু রকমের অপটিমাইজেশন হতে পারে, একটা হচ্ছে কনস্ট্রেইন্ট, একটা হচ্ছে আনকনস্ট্রেইন্ট। আনকনস্ট্রেইন্ট মানে হচ্ছে এক্স একটা, তার উপরে বসলো, বসে ওয়াই দিল, আর কিছু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এগো, ঠিক আছে? এটা হচ্ছে আনকনস্ট্রেইন্ট, কোনো কন্ডিশন নেই, কোনো কন্ট্রোল নেই, কিচ্ছু নেই। আর কনস্ট্রেইন্ট মানে হচ্ছে এক্স এর ভ্যালু ওর বেশি হতে পারবে না, অমুকটা করা যাবে না, তমুকটা থাকতেই হবে, এরকম অনেক কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে দিলে সেট অফ কনস্ট্রেন্টস, সেটাকে মেনে চলতে হবে, চলে কিরকম একটা ভালো ওয়াই পাওয়া যায় সেটার চেষ্টা, সেটা হচ্ছে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন। তা রিয়েল লাইফে বা সাধারণত আমরা যেটাতে অভ্যস্ত সেটা হচ্ছে কনস্ট্রেন্ট অপটিমাইজেশনে বেশি অভ্যস্ত, কারণ আনকনস্ট্রেন্ট বা কোনো রকম কোনো কি বলবো কম্পালশন নেই, এরকম জীবন পাওয়া খুব মুশকিল, ঠিক আছে? বাস্তবানুগ নয় আর কি। আমি নিজেই বিস্মিত হচ্ছি, মাঝে মাঝে খুব ভালো ভালো বাংলা বেরোচ্ছে, যাই হোক, তো এত ভালো বাংলা প্রতিশব্দ অনেক অনেক যে প্রয়োগ করতে পারা যায় ভেবেই ভালো লাগছে, যাই হোক। আচ্ছা, তো এবার সিঙ্গল অবজেক্টিভ থেকে একটু মাল্টি অবজেক্টিভের দিকে ভাবা যাক। সিঙ্গল অবজেক্টিভ মানে তাহলে আমরা বুঝলাম যে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন হোক বা আনকনস্ট্রেন্ট হোক, কোনো একটা এক্সকে খুঁজে বের করা যে এক্সটার জন্য ওয়াইটা সবচেয়ে ভালো আমি পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে এই এক্স, তার মানে অনেকগুলো এক্স আছে, এই অনেকগুলো এক্স বা এক্সের যে সমাহার, বাংলা প্রতিশব্দে সেট বলতে পারি, স্পেসও বলতে পারি, যদিও ম্যাথামেটিক্সের লোক থাকলে সেট আর স্পেসের সাংঘাতিক তফাৎ আছে, আমার কান টেনে ধরতে পারে, হ্যাঁ, আবার নিজের গুণের ক্ষমা প্রার্থী, ঠিক আছে? অত বিশদে যাচ্ছি না, মানে সোজা কথা কালেকশনটাকে বোঝাচ্ছি। অনেকগুলো এক্স আছে, একটু চিন্তা করি, অ্যাবস্ট্রাকশন দিয়ে ভাবি, অনেকগুলো এক্স আছে, তার মানে একটা এক্সকে আমার খুঁজে বের করতে হবে যে কোন এক্সটার জন্য ওয়াইটা সবচেয়ে ভালো পাচ্ছি, এই তো ব্যাপার। এই যে এক্সের কালেকশন বা স্পেস, এইটাকে বলা হয় ডিসিশন স্পেস, এটা পরে কাজে লাগবে। তার মানে ডিসিশন স্পেস হচ্ছে কোনটা? সেই এলিমেন্টগুলো সমাহার যে এলিমেন্টগুলো হচ্ছে ফাংশনের ইনপুট, ঠিক আছে? আচ্ছা, আর ওয়াই যারা কিনা আউটপুট, তারা মানে যাদের উপর এক্সের ওপর এফ অ্যাপ্লাই হয়েছে, এফটা অ্যাপ্লাই হওয়ার পরে যে একটা হচ্ছে প্রি অ্যাপ্লাইড স্পেস আর একটা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড স্পেস। সেই পোস্ট অ্যাপ্লাইড স্পেস সে বেচারা বলবে কি আমি কি বানের জলে ভেসে গেলাম, না হয় এক্স প্রয়োগ করার ফলে আমি একটা কিছু কোনোভাবে তৈরি হয়েছি, এক একটা এক্সের জন্য তো একটা ওয়াইও তৈরি হবে, বিভিন্ন ওয়াইয়ের ভ্যালু পাবো। তো আমাদের কি কোনো সমারোহ বা আরেকটা স্পেস হিসেবে আমরা ভাবতে পারি না? মানে আমাদের কি কোনো কালেকটিভ সত্তা নেই সবগুলো ওয়াই মিলিয়ে, যেমন কিনা এক্সের আছে ডিসিশন স্পেস? উত্তর হচ্ছে হ্যাঁ আছে, তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে না, সেটাকে বলা হবে অবজেক্টিভ স্পেস। তার মানে দুটো স্পেস কাজ করবে, একটু পরেই আমরা দেখব, একটা হচ্ছে ডিসিশন স্পেস আর একটা হচ্ছে অবজেক্টিভ স্পেস। এবার একটু বুঝে নেওয়া দরকার, মাল্টি অবজেক্টিভে যাওয়ার আগে এই জায়গাটা ক্লিয়ার থাকলে বুঝতে সুবিধা হবে। আর যেটা এখন আমরা বুঝতে চাইছি সেটা ভবিষ্যতে মাল্টি অবজেক্টিভের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য এবং কাজে লাগবে। সেটা হচ্ছে অপটিমাইজেশনটা কোথায় হয়, মানে আমি যখন একটা অপটিমাইজ করছি, আবার বলছি প্রবলেমটা ফিরে যাই, একটা সেই রকম এক্সকে খুঁজে বের করা যে এক্সটার জন্য ওয়াই ভ্যালুটা মানে আউটপুটটা সবচেয়ে ভালো হচ্ছে, এই তো ব্যাপার। তাহলে খুঁজছি কোনটা বা খুঁজে পাচ্ছি কোন স্পেসে? ডিসিশন স্পেসে, ঠিক আছে? আর অর্থাৎ কোন এক্সটা, মজা হচ্ছে যখন আমি বেস্ট ভ্যালুটা খুঁজতে চাইছি সেটা হচ্ছে ওয়াই এর, কারণ আমার যদি কোনো কম্প্যারিজন থাকে অর্থাৎ দুটোর মধ্যে কোনটা ভালো সেটা হচ্ছে ওয়াই এর কম্প্যারিজন, সেটা হচ্ছে অবজেক্টিভ স্পেসে। এইখানেই হচ্ছে যত ঝামেলা। শুরুটা তো ভালো হলো, দুটো স্পেস তার মানে অবিচ্ছেদ্য, একটাকে আরেকটা থেকে সরানো যাবে না, কারণ তারা
ওই এফ বলে যে ফাংশনটা তা দিয়ে বাউন্ড, একটার সাথে কান টানলে মাথা আসে যেরকম ঠিক সেরকম, যে একটাকে বাদ দিয়ে আরেকটাকে চলবো এরকম ব্যাপারটা নয়। বা বলতে পারা যায় অবজেক্টিভ স্পেসটা হচ্ছে একটা ইনডিউসড স্পেস বা ইনডিউসড কালেকশন অফ ডিসিশন স্পেস। আশা করি এটা বোঝা যাচ্ছে, কারোর বুঝতে অসুবিধা নেই। টিচার মানুষ তো মানে ঘুরে যাই মাঝে মাঝে, আমি যে অ্যাড্রেস করছি তারা স্টুডেন্ট নয়, তারা হচ্ছে ফ্যাকাল্টি। সো যদি কারোর অসুবিধা থাকে, জোক না জোক স্যার, থ্যাংক ইউ ফর ইউর সাবলাইমিটি, কিন্তু যদি কোনো বুঝতে অসুবিধা থাকে প্লিজ বলবেন, কোনো নিঃসংকোচ। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের ডিসিশনটা নিতে হবে অবজেক্টিভ স্পেসে, এটুকু বুঝলাম, কিন্তু ডিসিশনটা আলটিমেটলি পাওয়া যাবে কোথায়? এলিমেন্টটা পাওয়া যাবে কোথায়? সরি, কম্পারিজনটা হবে অবজেক্টিভ স্পেসে, এলিমেন্টটা খুঁজতে হবে কোথায়? ডিসিশন স্পেসে। এটা বোঝা গেল। এই ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিয়ার থাকে, এবার একটু মাল্টি অবজেক্টিভের যেমন মতো জায়গায় আমরা এসেছি। মাল্টি অবজেক্টিভ কি করছে? টার্মটা থেকে বোঝা যাচ্ছে মাল্টি মানে অনেকগুলো ফাংশন। তার মানে আগে যেটা একটা y ইকুয়াল টু fx ছিল, এখন শুধু fx নয়, ধরা যাক fx আর gx দুটোকেই অপটিমাইজ করতে হবে। বোঝার সুবিধার জন্য আপাতত দুটো নিয়েই করি, পরে আরো কিভাবে এগোনো যায়, মানে নাম্বার অফ অবজেক্টিভসের রেসপেক্টে সেটা পরে আসবে। তো সাময়িকভাবে ধরে নিই দুটো ফাংশন, একটা হচ্ছে fx আর একটা হচ্ছে gx, দুটোকেই আমি অপটিমাইজ করতে চাইছি। প্রশ্ন হচ্ছে, এবার অনেকগুলো প্রশ্ন একসাথে চলে আসছে, একটা থেকে যেই দূরে গেলাম মনে হতে পারে খুব বেশি তো এগোলাম না, কিন্তু এই এগোনোর পথে অনেকগুলো, সেই পথের কাঁটা এরকম অনেক প্রশ্ন শুরু হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে এফ এবং জি এই যে দুটো ফাংশন কাজ করছে, এই দুটো ফাংশনই তার মানে কাজ করছে এক্স এর উপরে, অর্থাৎ ডিসিশন স্পেসটা কমন। ডিসিশন স্পেস যেটা, সেই ডিসিশন স্পেসের ওপরে এফ অ্যাপ্লাই করছে বা এফ কাজ করছে, সেই একই ডিসিশন স্পেসের ওপরে আবার জিও কাজ করছে। সুতরাং প্রশ্ন হচ্ছে এফ এবং জি এই দুটো যে কাজ করছে, তাদের যে বেস যেটা অর্থাৎ ডিসিশন স্পেস, যার উপরে তারা কাজ করছে, দুটো এক। এটা প্রথম প্রেক্ষিত, এটা বুঝতে হবে। মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশনে যদি প্রশ্ন করা হয় যে আমি একাধিক ফাংশনকে অপটিমাইজ করছি একসাথে অপটিমাইজ করতে চাইছি, সেখানে কি এটা নেসেসারি যে দুটো পার্টিসিপেটিং ফাংশন, এক্ষেত্রে এফ আর জি, দুটোর করসপন্ডিং যে ডিসিশন স্পেস সেটা একই হতে হবে? উত্তর হচ্ছে না। প্রশ্ন হচ্ছে এবারে যত লিটারেচার স্টাডি করবেন এই সংক্রান্ত, এখনো পর্যন্ত হেটারোজিনিয়াস ডিসিশন স্পেসের উপরে, হেটারোজিনিয়াস কিন্তু কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট, এরকম ডিসিশন স্পেসের উপরে অপটিমাইজেশন, মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন কী করে করা যায়, এই প্রবলেমটা এখনও ওপেন করব। আমি একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ধরা যাক এফ একটা ফাংশন যেটা x1 x2 দুটো ভ্যারিয়েবলের উপর নির্ভর করছে। তার মানে ডিসিশন স্পেসটা কি? x1 x2 এরকম টুপু, যদি ম্যাথামেটিক্যালি ভাবি, আশা করি কঠিন কিছু না, একটু চিন্তা করা, x1 x2 এই দুটো টুপুল এরকম টুপুলের সমান। এই হচ্ছে এফ এর ডিসিশন স্পেস, ঠিক? জি এর ডিসিশন স্পেস ধরা যাক x2 x3, সেটা কিছু টুপুল। এবার যদি বলা হয় এফ এর যে ডিসিশন স্পেস x1 x2, y এর জি এর যে ডিসিশন স্পেস x2 x3, দুটো কি ইন্ডিপেন্ডেন্ট? না, x2টা কম, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, আমি যদি এরকম একটা অবস্থায় সিচুয়েশনে এফটাকে অপটিমাইজ করতে চাইছি, জিটাকে অপটিমাইজ করতে চাইছি, তাহলে কি তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে? ঠিকই বাংলা আছে, কমন ফ্যাক্টর।
ঠিক আছে? প্রশ্ন হচ্ছে যদি দেখা যায় এই ডিসিশন স্পেস একই, যেটা আগে বললাম শুরুর প্রেমিস, তার উপরে দাঁড়িয়ে আছে এফ জি, আরও যদি কিছু থাকে থাক, কোনো সমস্যা নেই। সেদিক থেকে ম্যাথামেটিক্যালি জিনিসগুলো ফ্রেম করা সোজা। কিন্তু যখনই এরকম হেটারোজিনিয়াস ডিসিশন স্পেস হয়ে যাবে, অথচ একটার সঙ্গে অন্যটা যোগাযোগ আছে, যোগাযোগ না থাকলে আবার আরেকটা সুবিধা হয়ে যাবে, সেটা একটু পরেই আসছি, তখন কিন্তু ব্যাপারটা নিয়ে খুব বেশি যে কাজ এগিয়েছে তা না, লিটারেচার তাই বলছে। ইনফ্যাক্ট এর শেষের দিকে বেশ কিছু ওপেন প্রবলেম আছে, যেটা দিয়ে আমরা শেষ করার যদি সময় পারমিট করে দেখব। এটা একটা। এবার ভাবা যাক, এফ হচ্ছে x1 আর x2 তার ডিসিশন স্পেস, জি হচ্ছে x3। দাঁড়ালো কি তাহলে ব্যাপারটা? এফ আর জিকে কি তাহলে অপটিমাইজ করা যাবে? মানে আমি বলতে চাইছি নিরপেক্ষভাবে একটার সাথে অন্যটাকে, মানে কোনোটা কোনো কি বলবো, কোনোটার সাথে কোনোটা কোনো সম্পর্কিত না, ইন্ডিপেন্ডেন্ট, সেটা কি করা যাবে? ডিসিশন স্পেস একটা হচ্ছে x1 x2 দিয়ে, একটা হচ্ছে x3 দিয়ে। তার মানে দুটো ডিসিশন স্পেস কিন্তু ডিসোসিয়েটেড, ডিকাপলড। এক্স্যাক্টলি। তাহলে তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমরা এগোতে পারবো কি পারবো না, নাকি একসাথেই এগোতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো, সেটা নির্ভর করবে সংসারের অর্থাৎ ডিসিশন স্পেসটার অবস্থাটা কি তার উপরে। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, যদি এরকম হয় যে দুটো, এবার একটু ফাংশনের দিকে তাকানো যাবে। এফ আর জি এই দুটো ফাংশনকে আমি অপটিমাইজ করতে চাইছি, মাল্টি অবজেক্টিভ কি বলছে? ওইগুলোকে অপটিমাইজ করবো, সে কনস্ট্যান্ট হতে পারে, আনকনস্ট্যান্ট হতে পারে, যে কোনো কম্বিনেশন হতে পারে, যাই হোক না কেন। আমি খুব ম্যাথামেটিক্সের মধ্যে যেতে চাইছি না, যতটা সম্ভব যাতে প্রাঞ্জল ভাষায় মানে বোঝা যায় সেটা চেষ্টা করছি। তো যদি এরকম হয় যে এফ যে অপটিমাইজেশন হচ্ছে আর জি যে অপটিমাইজেশন হচ্ছে, একটা অন্যটাকে কোনোভাবেই ইনফ্লুয়েন্স করছে না, লাইফ হচ্ছে ইজি, প্রবলেমটা অনেক সহজ। তার মানে বেসিক্যালি তার মানে দুটো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, মিউচুয়ালি নন ইনফ্লুয়েন্সিং, মিউচুয়ালি নন ইন্টারফিয়ারিং দুটো ফাংশন অপটিমাইজড হচ্ছে। এফ এফ এর মতো হচ্ছে, জি এর কোনো দেখার দরকার নেই, জি জি এর মতো হচ্ছে, এফ এর কিছু যায় আসে না, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যখনই এফ এবং জি এমনভাবে একটা অন্যটার সঙ্গে যুক্ত যে একটাকে একটু টান দিলে অন্যজন উপর লাগছে রে বাবা, কেন টানাটানি করছিস, উল্টোর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তার মানে একটা যদি একটার সঙ্গে এমনভাবে ইন্টারটুয়াইন্ড হয় যেখানে একটাকে অপটিমাইজ করতে গেলে অন্যটাকে সরিয়ে রেখে করা যায়, এটা নয়, তখনই হচ্ছে মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন আসে। বোঝা গেল? বুঝতে তো সোজা। এবার ছোট এক্সাম্পল বা উদাহরণ দিয়ে বিষয়টাকে আরেকটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি, এবং সমস্যার শুরুটা সেখানে কীভাবে আসছে বলতে পারি, মানে বোঝাবার চেষ্টা করছি। দুটো সংখ্যা আছে 5 আর 3। আমার একটা বেশি কিছু চাই, যত বড় হয় তত আমার প্রয়োজন কোন একটা পরিপ্রেক্ষিতে। ঠিক আছে? 5 আর 3-এর মধ্যে আমি কাকে বাঁচবো? 5কে বাঁচবো। পৃথিবীতে কেউ অস্বীকার করবে না 5 3-এর থেকে বড়। সুতরাং আমাকে যদি বড় কিছু পেতে হয়, 5 আর 3 যদি আমার কাছে অপশন থাকে, আমি অবশ্যই 5-এ যাবো, বলার অপেক্ষা আছে, অসুবিধা নেই। এই যে 5 আর 3 আমি এবার ভাবি অবজেক্টিভ স্পেসের এলিমেন্ট, তার মানে দুটো ফাংশনাল ভ্যালু, দুটো ওয়াই। ঠিক আছে? তার মানে আউটপুটটা দিয়ে দেখছি আর কি, 5 আর 3 যদি দুটো আউটপুট হয়, যে 5টা যেহেতু 3-এর থেকে বড় আমি বেশি চাইছি, সুতরাং 5টাকে ধরছি। এবারে ওই 5টা আমি কোন এক্স থেকে পেয়েছি সেটাই খুঁজে বের করবো, এই তো ব্যাপারটা। মানে কার ওপর এফ অ্যাপ্লাই করে 5 ভ্যালুটা পেয়েছি, আমি সেই এক্সটাকে ধরার চেষ্টা করব। ঠিক আছে? পরিষ্কার? বেশ। এবার
তার মানে এখানে অবজেক্টিভ স্পেসটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অবজেক্টিভ স্পেস এবং অর্ডারেবল, অর্থাৎ কোনটা বড় আর কোনটা ছোট, সিঙ্গেল ডাইমেনশন, কোনটা বড় কোনটা ছোট, তাদের মধ্যে অর্ডারিং আছে। আর অর্ডারিং আছে বলে সিঙ্গেল ডাইমেনশনে আমি বলতে পারছি বেশি বড়টা আমি চাইছি। সুতরাং বেশি বড় মানে ছোটবেলা সেই যদি জিওমেট্রি আঁকি যত পারি ডান দিকে যাওয়ার চেষ্টা করছি। ডান দিক মানে বড়, বাঁ দিক মানে ছোট, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এই তো। যদি এটা প্রশ্ন উঠতে পারে, এই যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি অ্যাক্সিস এই সমস্ত বললাম, সবটা ইউক্লিডিয়ান স্পেস। কেউ প্রশ্ন করতে পারে সব কিছু তো ইউক্লিডিয়ান বাধা নয়, অন্য স্পেসও আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো জিনিসটা সহজে বোঝার জন্য ইউক্লিডিয়ান ধরে নিই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ওয়ান ডাইমেনশনের জায়গায় এবার টু ডাইমেনশনে একটু ভাবা যাক, একটু ডাইমেনশনটাকে দেখা যাক কি হয়। তাহলে তাহলে চেহারাগুলো কীরকম, আমার অবজেক্টিভ স্পেসের এলিমেন্টগুলো কীরকম, টুপুল ফর্মে x1 y1 x2 y2 এরকম ফর্ম, বা f1 f2 f1 g1 f2 g2 এরকম টাইপের কিছু একটা হবে অবজেক্টিভ স্পেস, তো মানে ফাংশনাল ভ্যালু। ঠিক আছে, ধরা যাক দুটো এহেন অবজেক্টিভ স্পেসের দুটো এলিমেন্ট, একটা হচ্ছে 2 3 আর একটা হচ্ছে 2 4। এখানে একটা জিনিস বলে রাখি, এফ আর জি দুটোকেই অপটিমাইজ করতে চাইছি। কি কি জাতীয় অপটিমাইজেশন আসতে পারে, দুটোকেই ম্যাক্সিমাইজ করতে চাইছি আসতে পারে, এফ কে ম্যাক্সিমাইজ করতে চাইছি, এফ জি কে মিনিমাইজ করতে চাইছি আসতে পারে, উল্টোটা, বা দুটোকেই মিনিমাইজ করতে চাইছি আসতে পারে, মানে 4 রকমের পরিস্থিতি আসতে পারে। এটা খুব বড় সমস্যা নয়, অন্তত মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন নিয়ে যে কাজ করবো তাতে। কেন না, যে কোনো একটা অপটিমাইজেশন প্রবলেমকে যে কোনো একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেমকে মিনিমাইজেশনে কনভার্ট করা বা উল্টোটা খুব সহজে করা যায়। আমি খুব সময়ের অভাবে ওটা কী করে করে এগুলো অত ডিটেলস যাচ্ছি না, কিন্তু ওটা নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং এটা মেনে নিই। সুতরাং এফ আর জি দুটো যাই থাক না কেন, দুটোকেই আমি, আমার যদি মনে হয় কাজ করার সুবিধার জন্য দুটোকেই মিনিমাইজেশন হিসেবে আমাকে ফ্রেম করতে পারলে সুবিধা হয়, আমি মিনিমাইজেশন ফ্রেমওয়ার্কেই দুটোকে রিডিউস করবো, নিয়ে আসবো। ঠিক আছে, সুতরাং সেটা সমস্যা কিছু না। দুটো একই টাইপের অপটিমাইজেশন হলে সুবিধা হবে, দুটোই ম্যাক্সিমাইজেশন বা দুটোই মিনিমাইজেশন, কারণ কম্বিনেশন থাকলে সমস্যা বেশি। সো বলতে পারা যায় এটা একটা প্রি প্রসেসিং, যেখানে ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ কম্পোনেন্ট যাই হোক না কেন সবগুলোকে একই রকমভাবে নিয়ে আসা। ঠিক আছে, অর্থাৎ লেভেল ফিল্ড তৈরি করে দেবো, তারপর তোমরা দৌড়ো, দেখি কে কত দৌড়তে পারো, এই আর কি। আচ্ছা, এবার যাই, ফিরে যাই যেখান থেকে একটু সরে এসেছিলাম। কি দাঁড়াবো তাহলে, ধরা যাক দুটোকেই আমি ম্যাক্সিমাইজ করতে চাইছি। ওই যে টু ডাইমেনশন আমি বললাম, একটা পয়েন্ট হচ্ছে 2 4 আর একটা পয়েন্ট হচ্ছে 2 2। আমার কাছে কোনটা বেশি অভিপ্রেত, 2 4, কারণ প্রথম কম্পোনেন্ট যেটা সেটাতে দুজনেই একই জায়গায় আছে, দুজনেই 2 দেখাচ্ছে, কিন্তু সেকেন্ড কম্পোনেন্ট যেটা, তো জি ভ্যালু যেটা, তাতে একজন 4 ভ্যালু নিয়ে বেশি। সুতরাং 2 4 আমার কাছে বেশি ডিজায়ারেবল। ঠিক আছে, যদি দুটোই ম্যাক্সিমাইজেশন ধরে নিই। এবার এলো 2 4 4 2। এইবারে জীবনে সমস্যা শুরু হয়ে গেল। ঠিক আছে, 2 4 আর 4 2 এর মধ্যে প্রথম কম্পোনেন্ট অর্থাৎ এফ কম্পোনেন্টের একটা ভ্যালু 4 আছে, সে বলবে এই তো আমি বেশি আছি। ওদিকে জি কম্পোনেন্ট, সে বলবে অন্যটা, অন্যজন বলবে আমি বেশি আছি। কম্পারিজন হচ্ছে 2 4 4 2। ঠিক আছে, তার মানে কনফ্লিক্ট হয়ে গেল, কম্পোনেন্ট ওয়াইজ কনফ্লিক্ট হয়ে গেল। ঠিক আছে, শ্যাম রাখি না পুল রাখি, এফ কে ধরবো জি কে ধরবো। এফ কে ধরলে জি চিৎকার করবে, জি কে ধরলে এফ বলবে কি আমি কি বানের জলে ভেসে গেছি নাকি।
হচ্ছে শুরু মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন, যেখানে দুটো অবজেক্টিভ ফাংশন নিয়েছি, তাতেই এই সমস্যা। এবার ভাবা যাক আর একটু এগিয়ে, সেখানে অনেকগুলো, ধরা যাক কে খানা অবজেক্টিভ ফাংশন আছে, তার মানে কে খানা কম্পোনেন্ট, বেসিক্যালি ভেক্টর। এখন আমরা ভাবতে পারি ভেক্টর অবজেক্টিভ স্পেসের এলিমেন্ট মানে কি, যে 2 4 4 2 যাই বলি না কেন, এগুলো ভেক্টর, কে ডাইমেনশনাল ভেক্টর। সুতরাং ভেক্টর কম্পারিজন হয়ে যাচ্ছে, কোন ভেক্টরটা আরেকটা ভেক্টর, কোন ভেক্টর ইউ আরেকটা ভেক্টর ভি এর থেকে বেশি বা কম। এবার এই ডিসিশন নেওয়াটা যদি নিতে হয়, তাহলে তার জন্য আলাদা করে কিছু করণীয় আছে। কারণ ওয়ান ডাইমেনশন বা সিঙ্গেল ডাইমেনশনে অর্ডারিংয়ের যে প্রিভিলেজ বা সুবিধাটা পাচ্ছিলাম, যেটা এনজয় করছিলাম, স্ট্রেট ফরওয়ার্ড ছিল, হায়ার ডাইমেনশনে সেই ব্যাপারটা থাকবে না। আমাকে ডমিনেন্স বা ডমিনেশন এই জিনিসটাকে আলাদা করে ইন্ট্রোডিউস করতে হবে সেপারেটলি, তা না হলে আমরা এগোতে পারবো না, আটকে যাবো। এত অবধি পরিষ্কার? বেশ, এবার একটু এগুলো নিয়ে আমি আর বলছি না, এগুলো ব্যাকগ্রাউন্ড চেষ্টা করি। এই যেমন এটা একটু বলা যায়, এটা এক্সাম্পল, একটা সময় একটা টিকিটের ভাড়া, ঠিক আছে? আমরা চাইবো খুব তাড়াতাড়ি খুব সস্তায় যেতে, একদম। আর যদি ভাড়ার দিকে টান থাকে, সময় দাও, একদম। আমাদের থেকে সিনিয়র এক ছিলেন একজন প্রফেসর পুনম শাহ, এখন বিদেশে আছেন। তো পুনমদা আমাদের আইএসএ যখন আমরা এমটেক করছি, উনি তখন পিএইচডি করছেন। পুনমদার একটা থিওরেম ছিল, একটা স্ট্রং থিওরেম, প্রাসঙ্গিক বলে বলছি, কারণ আমার কাছে এটা বিরাট চ্যালেঞ্জিং, যাতে আমিও না ঘুমিয়ে পড়ি, আপনারাও না ঘুমিয়ে পড়ি, কিন্তু মাঝে মাঝে একটু সরে যেতে হচ্ছে। তো পুনমদার একটা থিওরি ছিল, 3টে জিনিস কখনো একসাথে পাবি না। কি? একটা খাবার সুস্বাদু, সস্তা এবং স্বাস্থ্যকর। সুস্বাদু, সস্তা, স্বাস্থ্যকর, 3টে একসাথে পাওয়া যাবে না, ম্যাক্সিমাম 2টো পাবি। পরে ভেবেছি, হ্যাঁ একটু ভীষণ স্ট্রং থিওরেম, কিন্তু ভেবেছিলাম দেখা হলে বলবো প্রুফটা দাও, প্রুফটা পাইনি। ঠিক আছে, যাই হোক, আশা করি সবাই একটু যে ঝুমুনি এসেছিল কেটে গেছে, ফিরে যাবে। তো এখানেও তাই, ভ্রমণের সময় টিকিটের ভাড়া, দুটোকে একসাথে এত ম্যানেজ করা যাচ্ছে। রিয়েল লাইফে এরকম বাস্তব জীবনে প্রচুর এক্সাম্পল। ইনফ্যাক্ট যত অপটিমাইজেশন, জ্ঞানে অজ্ঞানে, ডান দিকে ফিরলে, বাঁদিকে ফিরলে, সামনে যেতে চাইলে, পেছনে যেতে গেলে, সব জায়গায় যে কোনো ডিসিশন মেকিংয়ে কিছু না কোনো ধরনের অপটিমাইজেশন আছে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে, আর দুটো ইনস্টিটিউশন, সাবজেক্ট আর ইনস্টিটিউশনের মধ্যে কোনটা ভালো? দেখা গেল এই ইনস্টিটিউশন ভালো, কিন্তু ওই সাবজেক্টটা অতটা স্ট্রং ডিপার্টমেন্ট নয়। অন্যটা ডিপার্টমেন্ট স্ট্রং, কিন্তু এনআইআর না কি সব র্যাঙ্কিং ট্যাঙ্কিং হয়েছে, তাতে আবার একটু পিছিয়ে। বুঝতেছেন কোথায় যাবো? যাই হোক, এই এক্সাম্পল দিতে শুরু করলে সারা দিন কেটে যাবে, শেষ হবে না। আশা করি স্পিরিটটা বোঝা গেছে। তো এরকম তথাকথিত, আমি যদি এটাকে অ্যালাউ করা হয়, পরস্পর বিরোধী একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। মাল্টি অবজেক্টিভ হচ্ছে আমরা কি করে দেবো, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? কেউ কি ঘুমিয়ে পড়ছেন? তাহলে হাত তুলুন। ছোটবেলায় হয়েছিল কোনো এক বিয়ে বাড়িতে রাতে ঘুমোচ্ছে, বাচ্চা কাচ্চাদের ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে, ঢালাও কতটা কিছু, এই ঘুমিয়ে পড়বি কিন্তু, একদম এসে যখন দেখি ঘুমিয়ে পড়েছিস। বাইরের থেকে তো শব্দ শোনা যাচ্ছে, একটু একটু আওয়াজ তো হবেই, যতই ফিস করে কথা বলতে। এবার হঠাৎ করে ঢুকছে, চোখটা এরকম, হ্যাঁ, যে ঘুমিয়ে পড়েছো হাত তোলো। ঠিক আছে, আচ্ছা একটু এগোই আমরা। হ্যাঁ বেশ, ম্যাথামেটিক্যালি যদি ফ্রেম করা হয়, এটা হচ্ছে এরকম যে এরকম একটা ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ এফ এম এক্স। এম হচ্ছে অবজেক্টিভ ফাংশনের ইন্ডেক্স,
মানে ক্যাপিটাল এম খানা ফাংশন আছে, জেনারেলি বলার চেষ্টা করছি। সাবজেক্ট টু কিছু ইনইকুয়ালিটি থাকতে পারে, কিছু ইকুয়ালিটি থাকতে পারে, আর কিছু সো কল্ড এই সাবজেক্টটা হচ্ছে কনস্ট্যান্ট পয়েন্ট, আদৌ না থাকতে পারে, মানে আনকনস্ট্যান্ট এগুলো থাকবেই না। আর এগুলো হচ্ছে রেঞ্জ, মানে ভ্যালিড যে ওটাকে কি বলে, স্পেসিফিকেশন অফ ডোমেইন অফ দ্য ভ্যারিয়েবলস অর যাই হোক, ঠিক আছে, অফ দ্য ফাংশন, মানে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের যে রেঞ্জ আর কি, অ্যাডমিসিবল রেঞ্জ। এটা হচ্ছে মোটামুটি জেনারেল ফর্ম, ঠিক আছে। এবারে এখানে যেটা ইনপুট, যেটা এক্স, এক্সটা হচ্ছে নিজেও একটা ভেক্টর। তার মানে টিপিক্যালি একটা এফএমএক্স যদি ভাবি, এফএমএক্সটা কি ম্যাথামেটিক্যালি জেনারেল, সবচেয়ে জেনারেল কি, মাল্টি আর্গুমেন্ট ফাংশন ইল্ডিং সিঙ্গল আউটপুট, ঠিক আছে। বেশ, এরকম ক্যাপিটাল এম খানা ফাংশনকে একসাথে নিয়ে কাজ কারবার করতে হচ্ছে, বেশ কঠিন কাজ, ঠিক আছে। দুটো ছেলে মেয়ে মানুষ করা ইজ ডিফিকাল্ট। এবার এম খানাকে যদি করতে হয় তাহলে তো বোঝাই যাচ্ছে ব্যাপারটা, এটা এরকম সেরকম হয়। এ সকালবেলা পাউরুটি খাবে, ও কিছুতেই পাউরুটি খাবে না, এ চিড়ের পোলাও ছাড়া খাবে না, ও হচ্ছে চাউমিন ছাড়া খাবে না, ঠিক আছে। যে ম্যানেজ করে সে বোঝে। এখানে প্রচুর মহিলা আছেন, দে আর অ্যাপ্রিসিয়েটিং, ঠিক আছে। এর মধ্যে দিয়ে এটা বলছিলাম পুরুষ মানুষ কিছু করে না, আপনারাও আমি নিজেও পুরুষ মানুষ। ওকে, ঠিক আছে, তো ব্যাপার এটা বোঝা গেল। এবার ডমিনেন্সের কোশ্চেনটা যেখানে, সেখানে চলে যাই। আচ্ছা, এটাও একটু বলে নিই, এটা নিয়ে বলেছি, এইটা হচ্ছে আমার এক্স ভ্যারিয়েবল, সেটা হচ্ছে আমার ডিসিশন স্পেস, এরকম পয়েন্ট। আর ওইটা হচ্ছে F1 F2, এখানে সুবিধার জন্য দুটো ফাংশন নিয়েছি, দুটো অবজেক্টিভ ফাংশন, ওটা হচ্ছে অবজেক্টিভ স্পেস। আর এই তার মানে বেসিক্যালি একটা x1 x2 x3 পয়েন্টের উপরে F1 অ্যাপ্লাইড হচ্ছে, F2 অ্যাপ্লাইড হচ্ছে, হয়ে F1 F2 স্পেসের একটা এলিমেন্ট তৈরি হচ্ছে। আশা করি বোঝা গেছে। বেশ, এইবার হচ্ছে ডমিনেশনটা এখানে আসছে। কি বলছে একটু একটু খেয়াল করি, মন দিয়ে শুনি, কারণ এর উপর বাকি জিনিসটা দাঁড়িয়ে আছে। দুটো শর্ত আছে, 1 আর 2। যখন ডমিনেশন এরকম মাল্টি অবজেক্টিভ বা মাল্টি ডাইমেনশনাল কেসে করতে হবে, মানে সোজা কথা ভেক্টর স্পেসে করতে হচ্ছে, ভেক্টর ডমিনেশন, একদম সিম্পলি ম্যাথমেটিক্যালি বলতে গেলে ভেক্টর ডমিনেশনের প্রশ্ন আসছে, তখন কিন্তু দুটো যে কন্ডিশন আছে 1 আর 2, দুটোকেই সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই হতে হবে। মানে 1 নম্বর হলো 2 নম্বর হলো না, আজকে বড্ড শীত পড়েছে, আমাকে বাদ দাও, সব চলবে, ঠিক আছে, দুজনকেই লাগবে, দুটোকেই। এবার বলছে কি, প্রথম শর্ত হচ্ছে যে কখানা এম আছে, ক্যাপিটাল এম মানে হচ্ছে কতগুলো ফাংশন, কতগুলো অবজেক্টিভ, সোজা কথা, ঠিক আছে। তো একটা অন্যটা হচ্ছে কোনো অবজেক্টিভেই খারাপ না, অর্থাৎ এম খানা অবজেক্টিভে ধরা যাক সবগুলোই ম্যাক্সিমাইজেশনের টার্মসে ভাবছি, যদি ম্যাক্সিমাইজেশনে, ওই আগে বললাম সবগুলো হয় ম্যাক্সিমাইজেশনে নয় মিনিমাইজেশনে নিয়ে যাওয়া হয়, ধরা যাক সবগুলোকে ম্যাক্সিমাইজেশনে নিয়ে গেছি ভাবনার সুবিধার জন্য, তাহলে 1 নম্বর শর্ত বলছে সবকটা অবজেক্টিভেতেই গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে হবে, ঠিক আছে। এতে ক্ষান্ত দেওয়া চলবে না, 2 নম্বরটা লাগবে, কিন্তু সবগুলোই গ্রেটার দ্যান ইকুয়াল টু। 2 নম্বরটা বলছে এই যতগুলো এম খানা, ক্যাপিটাল এম খানা গ্রেটার দ্যান ইকুয়াল টুর মধ্যে অন্তত একটা থাকতে হবে যেটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান, না হলে কিন্তু ডমিনেশনটা বোঝানো যাবে, ওই জায়গাটা কিন্তু ঠিক থেকে গেছে। অন্তত একটা অবজেক্টিভে বা একটা কম্পোনেন্টে যেন আমার স্ট্রিক্ট ডমিনেশন থাকে, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি সবকটা 1 নম্বরটা দিয়ে ছেড়ে দিই, সবকটা ইকুয়াল হয়ে যেতে পারে, সেই পসিবিলিটিটাকে একদম সমূলে উৎপাদন করা, তার জন্য 2 নম্বর কন্ডিশনটা দরকার। বোঝা গেল? এই দুটো কন্ডিশন যদি একসঙ্গে স্যাটিসফাইড হয়, ধরা যাক x1 আর x2 কম্পেয়ার করছি, তাহলে অন্যটা মানে x1টা x2কে ডমিনেট করা মানে হচ্ছে এই কম্পোনেন্ট, এই দুটো কন্ডিশনই স্যাটিসফাইড করে।
x1 আর x2 রেসপেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, এর উপরেই দাঁড়িয়ে থাকবে পুরো কনসিডারেশন, মানে কে কাকে কে কোন জায়গা পাবে সেগুলো আমরা পরে দেখবো। প্যারেটো ফ্রন্ট এবং অন্যান্য ফ্রন্টিফিকেশনের কিছু কনসেপ্ট আছে, যেগুলো আসবেই এই রিলেশনের উপর দাঁড়িয়ে। আচ্ছা, এবার দেখা যাক, যা শিখেছি তার থেকে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আমরা এসে গেছি। ঠিক আছে? পাঁচখানা পয়েন্ট আছে, ইন্ডেক্স করা আছে 1 2 3 4 5। অবজেক্টিভ স্পেস হচ্ছে 2 ডাইমেনশনাল। f1 একটা অবজেক্টিভ ফাংশন, f2 একটা অবজেক্টিভ ফাংশন, f1 হচ্ছে ম্যাক্সিমাইজেশন, f2 হচ্ছে মিনিমাইজেশন। পড়া যাচ্ছে, একটু বুঝে নিতে হবে। ম্যাক্সিমাইজেশন মানে কি, আমরা চাইবো f1 এর ভ্যালু যত এদিকে যেতে পারে তত ভালো, আর f2 মিনিমাইজেশন মানে যত এদিকে যেতে পারে। তার মানে f2 রেসপেক্টে পুলটা হচ্ছে ডাউনওয়ার্ড, f1 এর রেসপেক্টে পুল হচ্ছে, যেহেতু এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, f1 কম্পোনেন্টের রেসপেক্টে হচ্ছে রাইটওয়ার্ড। সো ডাউনওয়ার্ড ভার্টিক্যালি, রাইটওয়ার্ড হরাইজন্টালি, এই দুটো পুল একসাথে কাজ করছে। ঠিক তো? বোঝা গেল? তা যদি হয়, এবার এই পাঁচখানা যে পয়েন্ট আছে 1 2 3 4 5, তাদের মধ্যে সবচেয়ে ভালো কে বা কারা কিভাবে বলে? 4 নম্বরটা বলো 5। ভোট নিলে সবাই একটা না কিছু একটা বলবে। সিটা সবথেকে ভালো। মনে হচ্ছে আবার কি? আচ্ছা, উত্তরটা দেবো, একটু সারপ্রাইজে রাখি, আসবে উত্তরটা। এই প্রবলেমটাই আমি পরে রিভিজিট করব, কিন্তু তার আগে আরো কিছু আলোচনা আছে, করে নিই। প্রবলেমটা এখন বোঝা যাচ্ছে তো? মাল্টি অবজেক্টিভ যখনই আসছে, যেহেতু দুটো পুল একসাথে কাজ করছে, এক্ষেত্রে দুটো কে খানা অবজেক্টিভ বা ক্যাপিটাল এম খানা অবজেক্টিভ হলে এম খানা পুল বিভিন্ন দিকে ডিরেকশনে কাজ করছে। সেই ছোটবেলার লব্ধির মতো, লব্ধি বের করো টাইপের। ঠিক আছে? রেজাল্ট এইটা দেখুন, এটা হয়তো কাজে লাগলেও লাগতে পারে, ক্লু। ঠিক আছে? যদি প্রবলেমটা ম্যাক্স মিন হয়, ম্যাক্স মিন মানে প্রথম কম্পোনেন্টটা ম্যাক্স, f1 ম্যাক্স f2 মিন, আমাদের কি ছিল f1 ম্যাক্স f2 মিন, তাহলে তার কি বলবো, অপটিমাম ভ্যালুগুলোর কনসেন্ট্রেশন কোথায় হবে, অপটিমাইজড ভ্যালুগুলোর কনসেন্ট্রেশন কোথায় হবে, এইখানে। আমরা যদি জিওগ্রাফিক্যাল ম্যাপের টার্মসে ভাবি, আমরা কি জানি, ম্যাপের উত্তর দিক, পূর্ব দিক, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। তার মানে ম্যাক্স মিন এদিকে পুল আর ডাউনওয়ার্ড পুল, কনসেন্ট্রেশন কোথায় হবে? যদি আমার স্পেসের চেহারাটা এরকম হয়, অবজেক্টিভ স্পেসের চেহারাটা এরকম হয়, এক্স্যাক্টলি সাউথ ইস্টে হবে। ঠিক আছে? একই কারণে দুটো যদি মিন হয়, তাহলে সাউথ ওয়েস্ট। এটা নিয়ে একটু এক্সপ্লেন করতে হবে। এটা কি হবে? এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ইস্ট। ঠিক আছে? যদি বলেন আমি 1 মিনিট অপেক্ষা করতে পারি, নিজেদের মাথায় বুঝতে অসুবিধা হলে বুঝে নিই। তাহলে ওই জিনিসটা আমার এক্সপ্লেন করা বাকি আছে, এইটা। ঠিক আছে? এইটা কিংবা এটা সমস্যা মানে সুবিধা হচ্ছে যে পরে দেখবো এটা প্যারেটো ফ্রন্ট বলে। ঠিক আছে? প্যারেটো ফ্রন্ট। ঠিক আছে? সুবিধাটা হচ্ছে মানে বেস্ট সলিউশন কালেকশন। এর সুবিধাটা হচ্ছে এদের মধ্যে একটা কনভেক্সিটি আছে। ঠিক আছে? এটা কিংবা এটা একটু আমার দোষ হয়ে যাই হোক, এটা মোটামুটি কনভেক্স। কিন্তু এই জায়গাটায় দেখা যাচ্ছে, এই যে ভেতরে ঢুকে আবার যে কচটা তৈরি হয়েছে, তার মানে এখানে কিন্তু আর কনভেক্সিটি প্রপার্টি ভায়োলেট হয়ে যাচ্ছে ওই রিজিয়ন। ঠিক আছে? ফলত কি দাঁড়াবে, এরকম একটা জায়গার পয়েন্ট সে কিন্তু মানে তার থেকে ভালো অন্যরা আছে। এটা একেবারে টেনে দেবো, এটা হবে না, মাঝখানে একটা জায়গায় ছাড় দিতে হবে। লক্ষ্য করুন, এইটা এবং এইটা এমন জায়গায় লাল কনসেন্ট্রেশনটা হবে
সেটা নিজেদের মধ্যে ডিসকন্টিনিউটিটাকে বাদ দিয়ে নিজেরা কনভেক্স। কনভেক্সিটিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কনভেক্সিটিটাকে প্রিজার্ভ করতে হবে, যেখানে যেখানে প্রিজার্ভেশন পসিবল সেই অংশটুকুকেই ছেঁকে তুলে নেবো, যেটা নয় সেটাকে বর্জন করবো। এটা হচ্ছে মধ্যরাত। এর পেছনে ম্যাথামেটিক্স আছে, আমি তার মধ্যে যাচ্ছি। হ্যাঁ, প্রথম কম্পোনেন্টে আছে, প্রথমে লেখা আছে। এগোবো কি বললে পরে এগোতে পারি, নাহলে একটু অপেক্ষা করতে। কনভিন্সড? কঠিন পরীক্ষা দিতে হবে কিন্তু, বেরিয়ে ডিসিশন মেকিং। হ্যাঁ, অমুক রুটের বাস ধরলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, ভাড়া বেশি, কিন্তু সেই আর কি। যাই হোক, বেশ। এই কনভেক্সিটির মানে যেটা বলছিলাম, কনভেক্সিটির ফর্মাল ডেফিনিশন, আমি এর মধ্যে যাচ্ছি না, চেষ্টা করছি ম্যাথামেটিক্স থেকে কত দূরে সরে যাওয়া যায়। খাওয়া দাওয়ার পরে পোস্টাল সেশনে ম্যাথামেটিক্স আমরা তো এটা একটা এক্সাম্পল, কত বড় ব্যাপার নয়। হ্যাঁ, এখানে ডিস্টেন্স, কস্ট আর কমফর্ট, এখানে কি বলবো, কস্ট ভার্সেস কমফর্ট। এখানে আমাদের কমফর্টের ব্যাপার আছে আর কস্টের ব্যাপার আছে। গাড়ি কেনার ডিসিশন নিচ্ছি, গাড়ি কিনতে হবে, কি কি কিনবো? কেউ বললো সস্তা গাড়ি কিনবো, বাজারে যাই সবচেয়ে সস্তা সেই জিনিস কিনতেছে। সবসময় কি সেটা হবে? তো সিঙ্গেল অবজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? মানে বাজারে খুব সস্তায় পাওয়া যাবে, কিন্তু সেই জিনিস গ্রহণযোগ্য নয়, এরকম জিনিসও আছে, ঠিক আছে? একজন বড় লোক বলতে পয়সার খরচ করিনি, তোমায় ভাবতে হবে, আমি কমফর্ট চাই, ঠিক আছে? বিএমডব্লিউ, ওদিকে মারুতি, অটো আর কি, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, দু রকম গাড়ি কিন্তু আছে, শুধু দু রকম না, এর মাঝে যত রকমের গাড়ি আছে বহু রকমের অপশন আছে। বেসিক্যালি এটা হচ্ছে ট্রেড অফ, কস্ট আর কমফর্টের মধ্যে ট্রেড অফ অনেক রকম আছে। এবার ইউজার তার যেটা বা যেটা মানে যিনি ক্রেতা, তিনি ঠিক করবেন ওই অতগুলোর মধ্যে থেকে কোনটাকে বাঁচবে। পুজোর বাজার করতে গেছি, ট্রেডার্স অ্যাসেম্বলিতে অনেক কিছু দেখিয়ে দিল দোকানদার, খুঁজে নেওয়ার দায়িত্ব ক্রেতা। প্যারেটো ফ্রন্ট হচ্ছে সেই সব ভালো ভালো সলিউশন একেবারে ট্রেডার্স অ্যাসেম্বলির সেই বিক্রেতার মতো ডালা সাজিয়ে দিচ্ছে, আপনি তুলে নিন, ঠিক আছে? বেশ, ওই যে ছবিটা ছিল সেই ছবিটা আরেকবার একটু অন্যভাবে আঁকা, কিন্তু একই পজিশনালি একই। আরেকবার ভিজিট করি, বেশ। কোনটা শুনি, একটু পিছিয়ে যাই। হ্যাঁ, দাও দাও। কি প্রবলেম ছিল? ম্যাক্স মিন। ম্যাক্স মিন মানে আমার সাউথ ইস্টে কনসেন্ট্রেশন হবে, ঠিক তো? এই যে নিচে ঠিক তো? এগোই একটু, শুধু 3 ঠিক 3 আর 5। লক্ষ্য করে দেখা যাক, এইটার জন্য যদি ম্যাক্স মিন টাইপের সিচুয়েশন হয়, একটা নয় আমার দুটো সলিউশন কিন্তু আমাকে বেস্ট কিছু অফার করছে। কি কি? একটা হচ্ছে 0.3, একটা হচ্ছে 0.5। ওই যে বললাম দুটোর মধ্যে এবার আমার মনে হলো আমি 3 বাজবো, আপনার মনে হতেই পারে আমি 5 বাজবো। আপনি আপনার 5 নিয়ে বলতে পারবেন না যে আপনারটা 3-এর থেকে ভালো, আবার আমার 3 নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে, কখনো ক্লেম করতে পারবে না 5-এর চেয়ে এটা ভালো। 3 আর 5 নিজেদের মধ্যে একজন আরেকজনকে ডমিনেট করছে, এটা বলা যাবে। তারা অন্যদের সবাইকে ডমিনেট করছে, সেটা বলা যাবে, ঠিক আছে? বেশ, তাহলে কি আছে না এটা তাহলে এক্সপ্লেন করে নিই, ছবিটা নিই। আচ্ছা, 3 আর 5 হচ্ছে, বোঝা গেল আমার সবচেয়ে ভালো। এরকম কি বলতে পারি f2 রেসপেক্টে 3 আর f1 এর না, বলা যাবে না তো, ওটা আলাদা করতে পারবেন না। কি বলা বললাম যে একটার সাথে অন্যটা সমস্ত
নর্মালি হ্যান্ডশেকের একটা এন্টিটি আর কি, নন ডিসোসিয়েবল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 3-5 সবচেয়ে ভালোটা পেয়ে গেছি, তুলে নিয়ে গেলাম। তার মানে আমাকে যদি এই টোটাল সেটটার সবচেয়ে ভালোগুলোকে বাঁচতে বলা হয়, আমার 3 আর 5 বেশি ছিল। ঠিক আছে, ক্যাম্পাস রিক্রুটমেন্টে এলো, বাচ্চারা এলো, যেন তোমরা বলো 0 এলো, 3-5কে তুলে নিয়ে গেলাম। তারপরে বাকিগুলো কি হবে? স্লট 1-এ যারা এলো তারা কি করবে? হ্যাঁ, যদি 3-5 যা হয়ে গেছে তাদেরকে আর বসতে দেওয়া হবে না। এইটা যদি হয় তাহলে কি একচার খেতে, তার মানে কি বেসিক্যালি একটা লেয়ার্ড হয়ে গেল, পরপর লেয়ারে হয়, ডিকম্পোজিশন ইনটু লেয়ার্স, নন ওভারল্যাপিং লেয়ার্স, লেয়ার্স অফ লেভেলস অফ সলিউশন। ঠিক আছে, এই এক একটা লেভেলকে একটা ফ্রন্ট বলা, এটা হচ্ছে বেস্ট ফ্রন্ট বা প্যারেটো ফ্রন্ট, এর পরেরটা নেক্সট বেস্ট ফ্রন্ট, সো অন এন্ড সো ফর্থ। যত ওদিকে যাবো, যদি ম্যাক্স মিন হয়, যত ওদিকে যাবো তত খারাপের দিকে যাবো, যত এদিকে যেতে পারবো, মানে সাউথ ইস্টের দিকে ঘেঁচতে পারবো, তত ভালো দিকে। এই ক্ষেত্রে সহজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যেতেই পারে, এমন হতেই পারে যে আমার প্যারেটো ফ্রন্টে একটাই সলিউশন আছে, হতে পারে। যদি সে 3টে এখানে না থাকতো, শুধু 5টা থাকতো, তাহলে হ্যাঁ, 5টাই এক্স্যাক্টলি নিয়ে এক্স্যাক্টলি 5টা হতো, বা 5টা যদি না থাকতো, শুধু 3 থাকতো। ঠিক, একদম থ্যাংক ইউ। ঠিক আছে, এতক্ষণ অবধি ঠিক আছে সবাই? থ্যাংক গড, গ্রেট অ্যাচিভমেন্ট, এখনো পর্যন্ত সবাই জাগ্রত আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। প্যারেটো অপটিমাল ফ্রন্ট, প্যারেটো ফ্রন্টের সাথে প্যারেটো অপটিমাল সলিউশনের একটা সার্টেন ডিফারেন্স আছে, এটাও একটু বুঝে নেওয়া দরকার। দুটোই প্যারেটো। প্যারেটো অপটিমাল সলিউশনটা হচ্ছে ডিসিশন স্পেসের এলিমেন্টগুলোকে বোঝে, আর ফ্রন্টটা হচ্ছে অবজেক্টিভ স্পেসের এলিমেন্ট, মানে দুটো স্পেসের কালেকশন, রেসপেক্টে কালেকশনটাকে বোঝে। প্যারেটো মানে হচ্ছে অপটিমাম, সোজা কথা বেস্ট, এটা ছবি দিয়ে বোঝানো হচ্ছে। ঠিক আছে, বেশ। এবারে নন ডমিনেটেড সলিউশন, এখানে একটু বলে রাখি, তার মানে কাজটা এই যে ব্যাপারটা 3-5কে খুঁজে বের করা, এটা হচ্ছে নন ডমিনেটেড সলিউশন। নন ডমিনেটেড কেন? 3 আর 5 নিজেরা হচ্ছে এমন, যদি ম্যাক্স মিন টাইপের সিচুয়েশনে আমরা থাকি, এমন যে তাদেরকে কেউ, মানে তারা সবাইকে ডমিনেট করছে, তাদেরকে কেউ ডমিনেট করতে পারছে না, আর নিজেরা একে অন্যকেও ডমিনেট করতে পারছে না। ঠিক, এহেনো 3 আর 5 বা এরকম এহেনো যারা সলিউশন, তারা হচ্ছে নন ডমিনেটেড সলিউশন। এবার নন ডমিনেটেড সেট, এইটা বের করার অনেক অ্যালগরিদমস আছে। ইনফ্যাক্ট 2 ডাইমেনশনাল তো বোঝানোর জন্য সুবিধা হলো, কিন্তু জেনারেলাইজ সিনারিওতে ব্যাপারটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, অনেক অ্যালগরিদমস রিপোর্টেড হয়েছে। ইনফ্যাক্ট খুব বিখ্যাত এই ধরনের কাজ, সেটা হচ্ছে এনএসজি, প্রফেসর কল্যাণ মহাদেবের কাজ 2002 সালে। এটা এখন এই ফিল্ডে একটা কি বলবো, একটা পায়োনিয়ারিং কাজ বলে ধরা হয়, হিউজ সাইজ, মানে ইনিশিয়াল একদম প্রথম উঠে কাজ বলতে পারা যায়। আগে যেটুকু এদিক ওদিক ছুটকো ছাটকা হয়েছিল, কিন্তু প্রথম কম্প্রিহেন্সিভ যেটা এই ডোমেনটাকে পুরোপুরি এক্সপোজ করেছে অ্যাজ এ জেনুইন প্রবলেম, এবং তার সলিউশন জেএনএসজি2 বলে, নন ডমিনেটেড সর্টিং জেনেটিক অ্যালগরিদম 2টা একটু পরে আসছে। সেটা হচ্ছে এনএসজি2 2002 সালে রিপোর্ট। ঠিক আছে, এবার এতে দুটো ফেজ আছে এই অ্যালগরিদমটা, আমি খুব সংক্ষেপে বলি, ডিটেলস যাচ্ছি না। দুটো ফেজ আছে। প্রথম ফেজটা হচ্ছে এই ফাইন্ডিং নন ডমিনেটেড সলিউশন সেট, যেটা বললাম, যেটা অলরেডি 3-5 খুঁজে বের করা। আর
সেকেন্ডটা হচ্ছে ক্রাউডিং বলে কনসেপ্ট আছে। ওই জিও চলবার জন্য, যেহেতু একটা ইভলিউশনারি প্রসেস, সেটা চলবার জন্য একটা কিছু রিকোয়ারমেন্ট লাগে আর কি, কিছু ডাইভার্সিটি, কিছু কন্ডিশন ইভলিউশন প্রসেসটার মধ্যে ইনভলভ থাকে, ঠিক আছে? সেটাকে সেকেন্ড ফেজটা হচ্ছে ক্রাউডিং। তার মানে দুটো ফেজকে মিলিয়ে হচ্ছে NSGA 2 চলে, এটা হচ্ছে মধ্যে ব্যাপার। NSGA 2 যে কাজটা 2002 সালে, তার ক্রাউডিংটা যেভাবে কাজ করে এটা একটা সীমাবদ্ধতা আছে। ক্রাউডিংটা যেভাবে কাজ করে কি, তাতে হচ্ছে 2 ডাইমেনশন যদি না হয়, অর্থাৎ অবজেক্টিভ, দুটো অবজেক্টিভের বেশি যদি অবজেক্টিভ হয়, সে কাজ করতে পারবে না। তার ক্রাউডিং মেকানিজমটা এমনভাবে কাজ করে যে দুটো অবজেক্টিভ হলেই তবে সে কাজ করতে পারে। তা সেই সময় 2002 সালে কিন্তু সেটা খুব পাথ ব্রেকিং কাজ ছিল, কিন্তু উইথ দ্যাট লিমিটেশন। পরে ওই লিমিটেশনটা যখন ধরা পড়ে বলবো না, মানে পরে লিমিটেশনটা ছিলই, সেটাকে ওভারকাম করে পরে আরেকটা কাজ 2006 সালে, সেটা হচ্ছে NSGA 3, ওই প্রফেসর কল্যাণ মহাদেব এবং তার টিমেরই কাজ। সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে 2-এর বেশি অবজেক্টিভ হলেও করতে পারবে। তার জন্য কি হচ্ছে, আগে যে দুটো ফেজ ছিল একটু আগে বললাম, একটা হচ্ছে নন ডমিনেটেড সেটটাকে আইডেন্টিফাই করা একটা পার্ট, সেটা কিন্তু NSGA 3 ক্ষেত্রে প্রযোজ্য, একই থাকবে, মানে ফার্স্ট ফেজটা কম। সেকেন্ড ফেজ যেটা ক্রাউডিং নিয়ে সমস্যা ছিল, ক্রাউডিংটাকে ওভারকাম করার জন্য তার একটা অন্য কনসেপ্ট, সেটাকে রিপ্লেস করা হয় ডাইমেনশনাল যে সমস্যা ছিল সেটাকে ওভারকাম করার জন্য। ওটাও একটা টু ফেজ প্রসেস। তো সে যাই হোক, তাদের মধ্যে কমন যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের ওই প্রথম পার্টটাই হচ্ছে কমন, নন ডমিনেটেড সর্টিং। সেটা কিন্তু KNSGA 2, KNSGA 3 সব ক্ষেত্রেই আছে। বেশ, এই যে এবার ওই নন ডমিনেটেড সলিউশন বা সর্টিং খুঁজে করার, খোঁজার বা ফাইন্ড আউটের যে আইডেন্টিফাই করার জন্য যে অ্যালগরিদম যা যা আছে, তার মোটামুটি রিপোর্টিং এখানে করা আছে। প্রোজ কনস, ওদের কমপ্লেক্সিটি বা আদার টেকনিক্যাল অ্যাসপেক্টস, সেটা এখানে একটু ডিটেল করা আছে। ইফ নিডেড দরকার হলে এটা আপনারা নিয়ে দেখতে পারেন। এটা দাবি করবো না সবগুলো এখানে আছে, কিন্তু মেন যেগুলো কি বলবো, কোনো না কোনো সেন্সে কোনো দিক থেকে মেরিটোরিয়াস, সেগুলো সবটাই এখানে দেওয়া আছে, ঠিক আছে? আমি আর ইন্ডিভিজুয়ালি বলছি না, বোধহয় সময়ের অবস্থা কি বাবা, অনেক এগিয়ে গেছি, একটু ওয়াইন্ড আপ করতে হবে। যাই হোক, এইগুলো আছে পর। আমরা, আমার এক স্কলার, তাকে নিয়ে কাজটা শুরু করি আমি খুব রিসেন্টলি, মানে সত্যি কথা বলতে NSGA মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশনে আমাদের, মানে আমার অন্তত ইনিশিয়েটিভ খুব বেশি আগে নয়। তো তা থেকে আমাদের যেটুকু কাজ রিপোর্টিং হয়েছে, এই যে দুটো কাজ আমরা রিপোর্ট করতে পেরেছি, দুটো কনফারেন্স রিপোর্টিং আছে আর দুটো জার্নালে এখন দেওয়া আছে। দেখা যাক যদি তারপর দয়া দাক্ষিণ্য করে হয় আর কি। এই দুটো কনফারেন্স অলরেডি পাবলিশ, একটা হচ্ছে প্রেমী, একটা হচ্ছে ICDA, ঠিক আছে? তো এখানেও আমরা মেথড বের করেছি, নন ডমিনেটেড সর্টিং এরই মেথড। এটা হচ্ছে ব্যাপার। এখানে একটা কথা বলার প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ইন্টারেস্টিং অ্যাবাউট দিস টু ওয়ার্কস? ইন্টারেস্টিংটা হচ্ছে এখানে শুধু কি কমপ্লেক্সিটি অ্যাসপেক্ট, উত্তর হচ্ছে না। প্রেমিকে যেটা রিপোর্টিং আছে সেটা কমপ্লেক্সিটি দিক থেকে বা যেটা দেখা হয় অ্যালগরিদমের মেরিট হিসাবে, তাতে যে খুব মেরিটোরিয়াস সেটা বলা যাবে না, কিন্তু তাতে একটা ইন্ডিকেশন ছিল এবং সেটা এখানে আরো ডেভেলপ করা হয়েছে। সেটা হচ্ছে এটা যখনই একটা করে সলিউশন আসছে, একটা করে ওই F1 F2 আসছে, এটা নয় যে কি সবটাকে একসাথে আমাকে অপটিমাইজ করতে হবে। এটা একটা বিরাট জিনিস। জেনেটিক অ্যালগরিদম যারা জানেন, নিশ্চয়ই সবাই জানেন হয়তো অল্প বিস্তর, তাতে একটা জিনিস মাথায় রাখতে হবে, সমস্যাটা কোথায়। সেটা হচ্ছে অপটিমাইজেশনটা যে চলে, যে সেট অফ সলিউশনসের উপর চলে,
মানুষের একটা ডিসিশন স্পেস যেটা আমাদের ক্ষেত্রে এইভাবে সেটা কিন্তু স্ট্যাটিক, তার ডেটা পয়েন্টগুলো চেঞ্জ হবে না। ধরা যাক এমন একটা প্রসেস যেখানে ডেটা পয়েন্ট প্রসেস চলার সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, তার মানে ডিসিশন স্পেস হচ্ছে ডাইনামিক, প্রবলেমের নেচার পাল্টে যাবে, ঠিক আছে? তো সেইটা নিয়ে আমাদের রিপোর্টিং আছে, সেটা জার্নাল যেগুলো বললাম, আর এখানে তার একটা করসপন্ডিং ডেটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেটা আইসিপিআর একটা এনএলএস বলে একটা নন লিনিয়ার সর্টিং। এটা বেসিক্যালি ডেটা স্ট্রাকচার দিয়ে কীভাবে ট্যাকেল করা যায়। খুব সংক্ষেপে ক্লুটাও দিতে পারি, সেটা হচ্ছে একটা লিস্ট অফ লিঙ্ক লিস্ট, যেখানে লিস্টটাও রিকনফিগারেবল, সেও এডিশন ডিলিশন হতে পারে, আর একটা লিস্টে যে এলিমেন্টগুলো ধরা আছে সেটাও বাড়তে কমতে পারে। তার মানে কি, এটা ক্লুটা কথা কেন পেলাম, নতুন কোনো এলিমেন্ট এলে, অর্থাৎ ডিসিশন স্পেস থেকে নতুন কোনো এলিমেন্ট পেলে আমি তার ঠিক জায়গায় ওটাকে বসাতে পারবো। এবার ঠিক জায়গাটা খুঁজে বের করার জন্য ইন্ডেক্সিং কী করে করা হয় সেটাই হচ্ছে বেসিক কাজ, আর কিছু সংক্ষেপে যদি বলা হয় এটা। তো যাই হোক, এটা নিয়ে আর এগোচ্ছি না, এটা ওই কাজটাই আর কি, ফার্স্ট পেজ। এর থেকে কাজটার আগে দুটো কপিরাইট বেরিয়েছিল, সে দুটো ওখানে রেজিস্টার্ড কপিরাইট ছিল। হ্যাঁ, এইটা আমরা বলেছি, ঠিক আছে, লেভেল 1 লেভেল 2 লেভেল 3। কিছু তথ্য একটু নিজেদের মধ্যে দেখে নেওয়া দরকার। বিখ্যাত হচ্ছে ইএমও কনফারেন্সগুলো, যারা যদি কেউ একটু ইন্টারেস্টেড হন, এদের বিখ্যাত কিছু কনফারেন্স আছে, ভীষণ হাই স্ট্যান্ডার্ডের কনফারেন্স। তো মানে টায়ার 1 কনফারেন্স বলে, যেমন ইএমও তার মধ্যে একটি, প্রতি 2 বছর অন্তর অন্তর হয়। কি হচ্ছে 2023 অব্দি রিপোর্ট, ঠিক আছে? আচ্ছা, কোথায় কোথায় হয়েছে জানেন হয়তো, তবু বলে রাখি। এই 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 কনফারেন্স কোথায় হবে, এটার জন্য রীতিমতো ওই যেমন আমেরিকা ভেনিজুয়েলার ঘটনা ঘটছে, অনেকটা সেরকম হয় কিন্তু, মানে কাটথ্রোট কম্পিটিশন। আমি ভারতবর্ষ, মানে আমি মানে দেশ, ভারতবর্ষ এই অফার করছি, ওদিকে স্পেন বললো না না আমি এই দেবো, এদের মধ্যে বিডিং হয়ে কনফারেন্স সেখানে যায়, সেখানে অনেক কিছু কনসিডারেশন থাকে, ওটা আবার মাল্টি অবজেক্টিভ কনসিডারেশন, ঠিক আছে? যাই হোক, তো যেখানে যে জায়গাগুলোতে হয়েছে সেটা এরকম আর কি। কাজে ম্যাপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বহু জায়গায় যেমন হয়েছে তার চেয়ে অনেক বেশি জায়গা খালি পড়ে গেছে। বেশ, তো অ্যাপার্ট ফ্রম ইএমও আর যে খুব প্রিমিয়ার কনফারেন্স এই ফিল্ডের, যেটা প্ল্যাটফর্ম, এই 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 মানে এই ডোমেনের যারা রিসার্চার তাদের প্ল্যাটফর্ম হিসেবে সবাই সর্বজন বিদিত বা সর্বজন গ্রাহ্য, সেটা হচ্ছে সিইসি, একটা হচ্ছে জেকো, সফট কম্পিউটিং অপটিমাইজেশন, ইউরোপ, লাস্ট একটা ইউরোপিয়ান। সুতরাং এইগুলো খুব ভালো স্ট্যান্ডার্ড কনফারেন্স, যেগুলোকে যদি কেউ কাজ করতে মনস্থ করেন ভাবতে পারেন। বাট অ্যাট দ্য সেম টাইম ইএমও ফর এক্সাম্পল, এগুলোর হিট রেশিও ভীষণ কম। ইএমও ফর এক্সাম্পল মানে হয়তো 13,000 পেপার জমা করলো, তার মধ্যে হয়তো 15টা 20টা নেওয়া হবে। ঠিক আছে, এগুলো সব মিলিয়ে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের অবস্থা খুব দুর্ভাগ্যজনক। তার কারণ আছে, তার কারণ হচ্ছে ইন্ডিকেট করছে অন্য কিছু না, যাই বলুন, তার মানে ভারতবর্ষে প্রফেসর কল্যাণ মধ্যে ভারতবর্ষের লোক হতে পারেন, কিন্তু তিনি আমেরিকার নিবাসী। ভারতবর্ষের খুব যে ভিজিবিলিটি ইন দিস ফিল্ড আছে, ইম্প্যাক্টফুল, এটা তারও ইন্ডিকেশন, যেটা বাস্তব সেটা তো মেনে নিতে হবে। সো ওয়েলকাম।
contribute. যে কোর কোথায় কোথায় হয়েছিল যাই হোক। আচ্ছা, এর বাইরে কিছু ভালো জার্নালের কিছু স্পেশাল ইস্যু মাঝে মাঝে প্রোটেক্ট হয়, যেটা এভলিউশনারি বায়োলজি অবজেক্টিভ অপটিমাইজেশন নিয়ে মানে বেসিক ওই থিমের উপরে দাঁড়িয়ে বা আশেপাশে জিনিস নিয়ে পড়ে, তাদের মধ্যে কিছু রিপোর্ট বিভিন্ন সময় স্পেশাল ইস্যু এখনও হয় না। কেউ কাজ করতেও মানে যদি করেন স্পেশাল ইস্যুর জন্য ভাবতে পারে। একদম শেষের দিকে চলে এসেছি, এতক্ষণ জেগে থাকার জন্য ধন্যবাদ। এবার দু চারটে আরো প্রবলেম কি কি আছে, একটা তো অলরেডি বললাম ডিসিশন স্পেসের প্রবলেম, এছাড়াও আর কিছু জিনিস যেগুলো আমরা কাজ করতে গিয়ে নাজেহাল হয়েছি। এটা মনে করবেন না যে আপনারা যাতে নাজেহাল হন তার জন্য আহ্বান জানাচ্ছি, ভাবতে পারবেন প্রবলেম স্যার আনরিজলভড এখনো পর্যন্ত। ঠিক আছে, বেশ থাক এই অবধি। এগুলো হচ্ছে রেফারেন্স বা সাইটে কি বলে বিবলিওগ্রাফির বাংলা তথ্যসূত্র। And special thanks for remaining awake for so long a time on subject like this. Okay?